হোয়াইট হাউস ছাড়ার পর জিমি কার্টার বিশ্বজুড়ে শান্তি, পরিবেশ ও মানবাধিকার নিয়ে অক্লান্ত পরিশ্রম করেন। তার এই পরিশ্রমের ফলস্বরূপ তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি 2024 সালের অক্টোবরে তার 100তম জন্মদিন উদযাপন করেন। তিনি দীর্ঘ সময় ক্যান্সারের চিকিৎসাও নিয়েছিলেন এবং জীবনের শেষ 19 মাস হসপিস কেয়ারে কাটিয়েছিলেন। স্থানীয় সময় 29 ডিসেম্বর মারা যান শতবর্ষী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। জেমস আর্ল কার্টার জুনিয়র 1924 সালের 1 অক্টোবর জর্জিয়ার শহর প্লেইন্সে জন্মগ্রহণ করেন। তিনি 4 ভাই বোনের মধ্যে সবার বড়। তার বাবা পারিবারিক চীনাবাদামের ব্যবসা শুরু করেছিলেন এবং মা লিলিয়ান ছিলেন নিবন্ধিত নার্স। 1930-এর দশকে মহামন্দার অভিজ্ঞতা এবং দৃঢ় ধর্মবিশ্বাস তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। উচ্চ বিদ্যালয়ে তারকা বাস্কেটবল খেলোয়াড় ছিলেন কার্টার। এরপর তিনি মার্কিন নৌবাহিনীতে 7 বছর কাজ করেন। সে সময়েই তিনি তার বোনের বন্ধু রোজালিনকে বিয়ে করেন এবং সাবমেরিন অফিসার হন। তবে 1953 সালে বাবার মৃত্যুর পর কার্টার পুরোদমে বাদাম চাষে নামেন। প্রথম বছরের ফসল খরার কারণে নষ্ট হয়েছিল। তারপরও কার্টার ব্যবসা চাঙা করেন এবং ক্রমেই সম্পদশালী হয়ে ওঠেন। তিনি স্থানীয় স্কুল ও গ্রন্থাগারের পরিচালনা পরিষদে নির্বাচিত হয়ে রাজনীতিতে পা রাখেন। এর কয়েক বছর পর জর্জিয়া সিনেটে সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে 1946 সালে স্নাতক পাশ করেন। এরপর পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে কাজ করেন। কিশোর বয়স থেকেই সাউদার্ন ব্যাপটিস্ট সানডে স্কুলের শিক্ষক ছিলেন জিমি কার্টার। প্রেসিডেন্টের দায়িত্ব পালনেও শক্তিশালী নৈতিকতার চেতনা নিয়ে আসেন তিনি। কোনো রাগঢাক ছাড়াই নিজের ধর্মীয় বিশ্বাসের বিষয়টি প্রকাশ করতেন জিমি কার্টার। জিমি কার্টার এক পর্যায়ে কোটিপতি হন। জর্জিয়ার থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। তিনি 1971 থেকে 1975 সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 1976 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পান। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। আন্তর্জাতিক অঙ্গনে জিমি মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি সম্পাদনে সহায়তা করেছিলেন, কিন্তু ইরানের জিম্মি সংকট এবং আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের মোকাবিলায় খাবি খেয়েছেন। প্রথম মেয়াদ পূর্ণ করার পর 1980 সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রোনাল্ড রিগানের কাছে পরাজিত হন তিনি। মার্কিন সুপ্রিম কোর্ট স্কুলে বর্ণবৈষম্য বিলুপ্ত করার রায় দেওয়ার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য থেকে উঠে আসা কৃষক হিসেবে কার্টারের এই পরিবর্তনের বিরোধিতা করার কথা ছিল, কিন্তু তার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। জর্জিয়া সিনেটে 2 মেয়াদে দায়িত্ব পালনকালে তিনি রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গ এড়িয়ে চলেছিলেন, যদিও তার বাবা বিচ্ছিন্নতার পক্ষে ছিলেন। এমনকি তার দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেও অনেক বিচ্ছিন্নতাবাদী ছিল। এরপর 1970 সালে জর্জিয়ার গভর্নর হন জিমি। এরপর তিনি নাগরিকদের আরও অধিকারের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানাতে শুরু করেন। গভর্নর হিসেবে শপথ নেওয়ার দিনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমি আপনাদের সৎভাবে বলছি, বর্ণবৈষম্যের সময় শেষ। তার মেয়াদে তিনি রাজধানীর বিভিন্ন ভবনের দেয়ালে মার্টিন লুথার কিংয়ের ছবি আঁকিয়েছিলেন। গভর্নর হিসেবে তিনি নিশ্চিত করেছিলেন যে আফ্রিকান আমেরিকানদের সরকারি কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে গর্ভপাত আইন নিয়ে তার উদার মনোভাব এবং তার দৃঢ় খ্রিস্টান বিশ্বাসের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন ছিল। তিনি নারীদের গর্ভপাতের অধিকার সমর্থন করলেও তিনি এটির জন্য তহবিল বাড়াতে অস্বীকৃতি জানান। জিমি কার্টার 1974 সালে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য প্রচারণা শুরু করেন। যুক্তরাষ্ট্র তখনও ওয়াটারগেট কেলেঙ্কারির প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। প্রচারণায় তিনি নিজেকে এক চীনাবাদাম চাষি হিসেবে উত্থাপন করেছিলেন। তিনি ক্যাপিটাল হিলের পেশাদার রাজনীতিবিদদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তার সময়োপযোগী প্রচারণা তখন কাজ করে। আমেরিকানরা একজন নবাগত নেতা চেয়েছিল এবং কার্টার সেই চাহিদা
পূরণ করেছিলেন। নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিকে জনমত জরিপে দেখা গিয়েছিল যে তিনি মাত্র 4% ডেমোক্রেটদের সমর্থন পাবেন, কিন্তু 9 মাস পর অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে পরাজিত করেন। ক্ষমতার প্রথম দিনেই তিনি ভিয়েতনাম যুদ্ধে সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ এড়িয়ে যাওয়া কয়েক লাখ পুরুষকে ক্ষমা করেন। সে সময়কার রিপাবলিকান সিনেটর ব্যারি গোল্ডওয়াটার এই সিদ্ধান্তকে কোনো প্রেসিডেন্টের নেওয়া সবচেয়ে লজ্জাজনক কাজ বলে অভিহিত করেছিলেন। কার্টার স্বীকার করেছিলেন এটি তার দায়িত্ব পালনকালে নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কার্টার তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দেন এবং রোজালিনকে ফার্স্ট লেডি হিসেবে জাতীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করেন। তিনি মার্কিন সংবিধানে একটি সমান অধিকার সংশোধনী আনার চেষ্টা করেছিলেন, যেটি লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা প্রতিশ্রুতি দিত। জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব সহকারে নেওয়া প্রথম আন্তর্জাতিক নেতাদের একজন হিসেবে কার্টার হোয়াইট হাউসে জিন্স ও সোয়েটার পরতেন এবং শক্তি সংরক্ষণের জন্য হিটার বন্ধ রাখতেন। তিনি হোয়াইট হাউস ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করেন, যা পরে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সরিয়ে ফেলেন এবং আলাস্কার অনাবাদী জমি রক্ষার জন্য আইন পাশ করেন। আমেরিকার অর্থনীতি মন্দার দিকে যেতে থাকলে কার্টারের জনপ্রিয়তা পড়তে শুরু করে। জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ, যার মধ্যে গ্যাসোলিন রেশনিংও ছিল, গ্রহণ করতে দেশকে রাজি করানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কংগ্রেসে তীব্র বিরোধিতার মুখোমুখি হন। সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করার পরিকল্পনাও পার্লামেন্টে ব্যর্থ হয়। বেকারত্ব ও সুদের হার দুটোই আকাশচুম্বী হয়ে যায়। মধ্যপ্রাচ্য নীতিতে জিমি কার্টারের শুরুটা ছিল বিজয়ের মধ্য দিয়ে। 1978 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু বিদেশে সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। ইরানে বিপ্লব এবং আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন ছিল কঠিন পরীক্ষা। কার্টার তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। তেহরানে জিম্মি মার্কিনীদের উদ্ধারে বল প্রয়োগের চেষ্টা বিপর্যয়ে পরিণত হয়। এতে 8 মার্কিন সেনা নিহত হন। এই ঘটনা নিশ্চিতভাবেই তার পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে শেষ করে দেয়। এরপর 1980 সালে নির্বাচনের আগে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট মনোনয়ন বাগিয়ে নেওয়ার লড়াইয়ে সিনেটর এডওয়ার্ড কেনেডিকে পরাস্ত করেন কার্টার এবং পরবর্তী নির্বাচনে 41% পপুলার ভোট পান। কিন্তু এটি রোনাল্ড রিগানকে পরাজিত করার জন্য যথেষ্ট ছিল না। সাবেক এই অভিনেতা ইলেকটোরাল কলেজে বিশাল ব্যবধানে জয়লাভ করে হোয়াইট হাউসে প্রবেশ করেন। প্রেসিডেন্সির শেষ দিনে কার্টার ইরান থেকে জিম্মিদের মুক্তির জন্য সফল আলোচনার ঘোষণা দেন। তবে তিনি প্রেসিডেন্ট থাকাকালে জিম্মি মুক্তি দেখে যেতে পারেননি। দায়িত্ব ছাড়ার সময় কার্টারের জনপ্রিয়তা ছিল আমেরিকার যে কোনো প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে কম, কিন্তু পরবর্তী বছরগুলোতে তিনি তার সুনাম পুনরুদ্ধারের জন্য অনেক প্রচেষ্টা চালান। মার্কিন সরকারের পক্ষে তিনি উত্তর কোরিয়ায় শান্তি মিশনে অংশগ্রহণ করেন, যা শেষ পর্যন্ত পরমাণু অস্ত্র ভেঙে ফেলার জন্য একটি প্রাথমিক চুক্তি এগ্রিড ফ্রেমওয়ার্কের দিকে নিয়ে যায়। তার প্রতিষ্ঠিত লাইব্রেরি কার্টার প্রেসিডেন্সিয়াল সেন্টার আন্তর্জাতিক সমস্যার সমাধান এবং সংকট মোকাবিলায় ধারণা ও প্রোগ্রামগুলোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। জিমি কার্টার 2002 সালে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থিওডোর রুজভেল্ট এবং উড্রো উইলসনের পর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তবে তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি তার প্রেসিডেন্সির পরের কাজের জন্য এই সম্মান পান। তিনি নেলসন ম্যান্ডেলার সঙ্গে একত্রে দ্য অ্যাডাল্টস নামে একটি গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, যা বিশ্বব্যাপী শান্তি ও মানবাধিকারের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল। 2002 সালে নোবেল পুরস্কার গ্রহণ করার সময় তিনি বলেছিলেন, সবচেয়ে গুরুতর এবং সর্বজনীন সমস্যা হল পৃথিবীর সবচেয়ে ধনী এবং দরিদ্র মানুষের মধ্যে বাড়তে থাকা ফারাক। দায়িত্ব থেকে অবসরের পর কার্টার একটি সাধারণ জীবনযাপন বেছে নেন। সাবেক প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা, কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালকের আসন তিনি সচেতনভাবে এড়িয়ে চলেছেন এবং জর্জিয়ার প্লেন্সে স্ত্রী রোজালিনের সঙ্গে সাধারণ জীবনযাপন করেছেন। জিমি কার্টার ওয়াশিংটন পোস্টকে বলেছিলেন,
আমি এতে কিছু ভুল দেখি না। যারা এটি করে তাদের দোষারোপ করি না, কিন্তু কখনোই আমার ধনবান হওয়ার ইচ্ছা ছিল না। জিমি কার্টারই ছিলেন একমাত্র আধুনিক মার্কিন প্রেসিডেন্ট যিনি রাজনীতিতে প্রবেশের আগে যে বাড়িতে বাস করতেন, দায়িত্ব ছাড়ার পর সেখানেই ফিরে যান। তার এই বাড়িটি ছিল একটি একতলা ও 2 শয়নকক্ষের বাড়ি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে কার্টারের বাড়ির মূল্য ছিল $1,67,000, যা তাদের রক্ষার জন্য বাইরে থাকা সিক্রেট সার্ভিসের গাড়ির মূল্যের চেয়েও কম। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, 1980 সালে জাতিসংঘ অধিবেশন শেষ করে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিসিয়াল বাসভবন হোয়াইট হাউসে যান। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। সে সময় আমেরিকার নির্বাচন ঘনিয়ে আসছিল। অনেক ব্যস্ততার মধ্যেও কার্টার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অন্তর্গত দ্য আমেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট দেশের প্রেসিডেন্টদের শাসনামলের বিভিন্ন দলিলপত্র সংগ্রহ করে এবং সেগুলো তাদের ওয়েবসাইটে অবমুক্ত করে। সেখানকার একটি দলিলে জিয়াউর রহমানের হোয়াইট হাউস সফর এবং তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে যৌথ সংবাদ সম্মেলনের পুরো অংশ তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিমি কার্টারের মধ্যে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের আমেরিকার সাহায্য নিয়ে। এর আগের বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $84 মিলিয়ন সাহায্য দিয়েছিল। সে বছর বাংলাদেশ $1.5 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিল। জিয়াউর রহমানের সাথে বৈঠকে প্রেসিডেন্ট কার্টার বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। আফগানিস্তান এবং কম্পুচিয়া থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ব্যাপারে গুরুত্ব দেন প্রেসিডেন্ট জিমি কার্টার ও জিয়াউর রহমান। সে সময় বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। ওভাল অফিসে বৈঠক শেষে প্রেসিডেন্ট কার্টার ও প্রেসিডেন্ট জিয়া একসাথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে কার্টার বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রেসিডেন্ট জিয়া তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেককে আহ্বান জানান যাতে তারা উন্নয়নশীল দেশগুলোর কাছে কম মূল্যে তেল বিক্রি করে। ক্ষমতা ছাড়ার পর 1986 সালের নভেম্বরে জিমি কার্টার বাংলাদেশে 2 দিনের সফরে এসেছিলেন। ওই সফরে তিনি তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেন। সফরকালীন বাংলাদেশে একটি গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প উদ্বোধন এবং নৌ ভ্রমণ করেন কার্টার। কার্টার ও তার স্ত্রী রোজালিন ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তৎকালীন প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী এবং স্কুল শিক্ষার্থীদের একটি দল তাদের ফুলের পাপড়ি ছিটিয়ে এবং নৃত্যের মাধ্যমে স্বাগত জানান। জিমি কার্টার 3 দিনের সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বাংলাদেশে পৌঁছান। সেখানে তিনি 6 বছরের পারস্য উপসাগর যুদ্ধের সময় ইরানি আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দেন এবং আরব নেতাদের যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানান। ওই সময় কার্টার 4 দেশের একটি সফর করেন, যার মধ্যে গ্লোবাল 2000-এর তৃতীয় বিশ্বের উন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যে সুদান, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ এবং পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল। জিমি কার্টার 2015 সালে জানান তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। এই রোগেই তার বাবা, মা এবং 3 বোন মারা গিয়েছিলেন। সে বছরই কোমর ভাঙার অপারেশনের কয়েক মাস পর তিনি আবার হ্যাবিটেট ফর হিউম্যানিটির স্বেচ্ছাসেবী হিসেবে কাজে ফেরেন। সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী 1984 সালে দাতব্য সংস্থাটির সঙ্গে কাজ শুরু করেন এবং বছরের পর বছর 4000-এর বেশি বাড়ি মেরামত করতে সাহায্য করেন। জিমি প্লেন্সের মারানাথা ব্যাপটিস্ট চার্চের একটি সানডে স্কুলে পড়াতেও থাকেন। কখনো কখনো তিনি ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থীদের তার ক্লাসে আমন্ত্রণও জানিয়েছেন। 2023 সালের নভেম্বরে রোজালিন কার্টার মারা যাওয়ার পর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বলেন, 77 বছরের বিবাহিত জীবনে আমার স্ত্রী আমার করা প্রতিটি কাজের সমান অংশীদার ছিলেন। চলতি বছর নিজের জন্ম শতবর্ষ উদযাপনকালে কার্টার প্রমাণ করেন যে তার রাজনৈতিক সচেতনতা এখনো প্রখর। সে সময় তিনি বলেছিলেন,
আমি শুধু নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসের জন্য ভোট দিতে চাই। তিনি সত্যিই ভোট দিতে পেরেছিলেন, তবে তার রাজ্য জর্জিয়া শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেয়। কার্টারের আজীবন জনসেবার চালিকা শক্তি ছিল তার কট্টর ধর্মবিশ্বাস। তিনি বলেছিলেন, আপনি ধর্মীয় বিশ্বাস এবং জনসেবাকে আলাদা করতে পারবেন না। আমি কখনোই ঈশ্বরের ইচ্ছা এবং আমার রাজনৈতিক কর্তব্যের মধ্যে কোনো দ্বন্দ্ব অনুভব করিনি। যদি আপনি একটিকে লঙ্ঘন করেন, তবে অন্যটিকেও লঙ্ঘন করবেন।